আমি এখন পৌঁছালাম মহাব্বতপুর গ্রামে। এই মহাব্বতপুর গ্রামটি হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা ব্লকের একটি গ্রাম। এই আমার যে পিছনের সাইডের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হোসেনপুর। আর তার হোসেনপুরটা পেরিয়ে এসেই এই মহাব্বতপুর গ্রাম। মহাব্বতপুর গ্রামের যে প্রকৃতি, যে সৌন্দর্য, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে। বুক ভরা শ্বাস নেওয়া, মন খুলে কথা বলা, ধীর লয়ে জীবন যাপন করা, এইসব যেন আমাদের জীবন থেকে হারিয়ে যেতে বসেছে। কেন হারাবেই না বলুন তো? আমরা যে ঘড়ির কাঁটাকে উপার্জনের কাঁটার সঙ্গে গুলিয়ে ফেলেছি। যত বেড়ায় দেখি কত সব ইতিহাস, ভূগোলের নিঃসর্গ বিস্ময়, দেখি মানুষের বিচিত্র সব জীবনযাত্রার চলচ্চিত্র, কত রকম রীতি নীতি, প্রথা পার্বণ, সুখ দুঃখ, জনপদের কত রূপ রহস্য। এই জায়গাটা যখন আমি বসে আছি, আমার সামনে হাঁসের দল চড়ে বেড়াচ্ছে পুকুরে। অনেকটা বড় একটা পুকুর, চারিদিকে নিরিবিলি, শুধু হাঁসেরই শব্দ চারিদিক দিয়ে ভেসে আসছে আমার কানে। আর মাঝে মধ্যে এক একটা মাছরাঙা মাছের জলের মধ্যে এসে পড়ছে আর ছোট্ট একটা মাছ ধরে নিয়ে চলে যাচ্ছে। এমন একটা জায়গা দাঁড়িয়ে আছি, যে জায়গাটা আপনারা সামনে দেখছেন পুরো খালি ফাঁকা জায়গা। আর আমি যদি আমার 15 বছর পিছনে যাই, তো এই জায়গাটায় আমি কি দেখছি জানেন? বড় বড় আম গাছ। আর সেই আম গাছের মধ্যে, সে আম গাছে যখন আম হয় এবং আমগুলো যখন বড় বড় হয়, ঝড়ের মধ্যে নিচে প্রচুর আম বিছিয়ে আছে। আর বাগানগুলোতে আমরা দল বেঁধে ছেলেরা চলে আসতাম আম কুড়াতে। এই জায়গাটা দেখলে আর বোঝার উপায় নেই যে এখানে একদিন বড় বড় আম গাছ দিয়ে ঘেরা একটা আম বাগান ছিল। দেখুন, পুরোপুরি খালি হয়ে গেছে। আপনি সেই লম্বু গাছের ওই দিকটা থেকে শুরু করে এই দিকটা সবটাই কিন্তু পুরোপুরি খালি হয়ে গেছে, শুনশান। এখানে আর কিছুই নেই। সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল। ঝড়ের মধ্যে যখন বড়রা মানা করতো যে আম গাছের নিচে না যেতে, কিন্তু কে শোনে সেই বাধা। আম গাছে ঝড় মাথায় আম কুড়োনোর যে মজা, সেটা তো নিতেই হবে। তো এই দেখো, এটা হচ্ছে গাছ কাটা হয়েছে, বড় বড় গুড়ি। এই গুড়ি দেখে বোঝা যাচ্ছে যে গাছগুলো কত বড় ছিল। এখনো গুড়িগুলো আছে, তো এরকম প্রচুর গুড়ি আছে। এখন এই গ্রাম সম্পর্কিত কিছু তথ্য তোমাদেরকে বলি। দেগঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হচ্ছে এই গ্রাম, মহাব্বতপুর গ্রাম। আর এর যে ব্লক, এখান থেকে প্রায় 9 থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। 2011 সালের আদমশুমারি অনুসারে
এই গ্রামটির যে গ্রাম কোড সেটা হচ্ছে 323380, আর গ্রামটির যে পিনকোড সেটা হচ্ছে 743423। টোটাল 64 হেক্টর ভৌগোলিক এরিয়া জুড়ে এই গ্রামটি অবস্থিত। সুতরাং বুঝতেই পারছো যে অনেক ছোট। এই গ্রাম থেকে যে নিয়ারেস্ট সিটি সেটা হচ্ছে বারাসাত। বারাসাতটা হচ্ছে এখান থেকে 22 কিলোমিটার দূরে, যেখানেই আছে আমাদের জেলার সদর দপ্তর। 2011 সালের আদমশুমারি অনুসারে 1073 জন হচ্ছে টোটাল জনবসতি এই গ্রামের। তার মধ্যে মেল হচ্ছে 557 জন, আর ফিমেল হচ্ছে 516। আর বাচ্চা 1 থেকে 6 বছরের মধ্যে যে বাচ্চা তাদের সংখ্যা কিন্তু 129। এই 129টি বাচ্চার বা তাদের ভবিষ্যৎ নিয়ে তাদের পড়াশুনোর যে এডুকেশন সিস্টেম সেটা কিন্তু দাঁড়িয়ে আছে এই গ্রামে অবস্থিত একটা মোহাম্মদপুর স্কুলের উপরে। এছাড়া এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে হোসেনপুর গ্রামে চাতরা হোসেনপুর বলে একটা প্রাথমিক বিদ্যালয় আছে, তো সেইখানেও কিছু বাচ্চা অ্যাডমিটেড হয়। এর প্রতিবেশী গ্রাম হিসেবে ধরি, প্রতিবেশী গ্রাম যেমন মনে করুন ওইদিকে পশ্চিম দিকে আছে পারুলিয়া মাধবপুর, উত্তর দিকে আমি ঝাঁপা আর হোসেনপুর বলবো, পূর্ব এবং দক্ষিণ দিকে এই দিকে আছে খর্দ। এটা একটা গ্রাম, তো তার মধ্যে অবস্থিত কিন্তু মোহাম্মদপুর গ্রাম। এইবারে আসি পাবলিক ট্রান্সপোর্ট। পাবলিক ট্রান্সপোর্ট এই গ্রামে নেই। হ্যাঁ, আজকাল কিছু টোটো যাওয়া আসা করে, কিন্তু সেটা রিজার্ভ বেসড। আপনাকে যদি কোথাও এই গ্রাম থেকে কোনো স্টেশন বা নিয়ারেস্ট স্টেশনে যেতে হয়, সে বাস স্টপ হোক অথবা ট্রেন স্টেশন হোক, তাহলে আপনাকে হায়ার করতে হবে। এছাড়া মানে পাবলিক ট্রান্সপোর্টের যে সুবিধা তো এখানে বেসিক্যালি নেই, কিন্তু এর কাছাকাছি মনে করুন যে 2 কিলোমিটারের মধ্যে আপনার লেবুতলা স্টেশন আছে, আর এইদিকে 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে আপনি কিন্তু দেগঙ্গা যে মেন টাকি রোড, ওটা আমাদের স্টেট হাইওয়ে, ওইখানে কিন্তু ওঠা যায়। কোনো জায়গার উন্নতির জন্যে তার সবথেকে বা তার যোগাযোগের মাধ্যম হিসাবে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকার জন্যে কিন্তু দুটো জিনিস খুব দরকার হয়। একটা হচ্ছে যোগাযোগ মাধ্যম, যেটা আমি বললাম, আর একটা হচ্ছে ব্যাংকিং পরিষেবা। এই ব্যাংকিং পরিষেবা এইখানে ঠিক কেমন, এখানকার থেকে নিয়ারেস্ট, যেমন আগে এই গ্রামের লোককে ব্যাংকিং পরিষেবার জন্য নিতে যেতে হতো কার্তিকপুরে, আর সেই জায়গাটায় এখন এখান থেকে 500 থেকে 1 কিলোমিটার, 500 মিটার থেকে 1 কিলোমিটারের মধ্যেই আছে পদ্মপুকুর বাজার। সেইখানে একটা জাতীয় স্তরের ব্যাংক সেখানে আছে। আচ্ছা, এইবারে টাকা তোলা নেওয়া বা তোলা বা জমা দেওয়ার জন্য কিছু যেমন মনে করো সিএসপি সেন্টার অথবা সাইবার ক্যাফে, সেটা কিন্তু এই গ্রামে আছে। তারপরে আসে যে চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে বলতে গেলে গ্রামীণ যে হসপিটাল সেটা কিন্তু এখানে আছে বিশ্বনাথপুর, এখান থেকে 3 থেকে 4 কিলোমিটার। আর হসপিটালের জন্যে যেটা জেলা যে হসপিটালগুলো সেটা হচ্ছে বারাসাত, এখান থেকে প্রায় 22 কিলোমিটার দূরে। তো চিকিৎসা ব্যবস্থার এই আছে, এটা ট্রেনের এবং বাস দুটোর মধ্যে দিয়ে যাওয়া যায়। ধনধান্যে পুষ্পে ভরা কতদিন থাকবে জানি না, বিশ্বকে বিষিয়ে দেওয়ার চেষ্টা তো আর শেষ নেই। তা সত্ত্বেও দুনিয়া সহৃদয় বন্ধুভাবের মানুষে ভরা। আমার মনে তো এই বিশ্বাসে দিনে দিনই দৃঢ় হচ্ছে যে আমাদের এই বসুন্ধরা সত্যিই বন্ধু ভরা। ভোর থেকে সকাল হলেই বদলে যায় গ্রামের দৃশ্য। দিনের প্রথম আলো, কাছে কাছে পাখিদের ওড়াউড়ি ও নানান গ্রামীণ ফুলের বাহার মন ভরিয়ে দেয়।
সকালবেলা এই আমবাগানে ঘুরে বেড়ানোর যে মনোরম অনুভূতি, সেটা আরও তখন তাজা হয়ে ওঠে যখন চারিদিকে আম হয়ে থাকে। এই জায়গাটা দেখছিলাম একটা ছোট্ট আম পড়েছে। এই আমটা পুরোপুরি পাকা। এটা হচ্ছে পাকা আম। এই পাকা আমের একটা বিশেষ গুণ হচ্ছে এটা কিন্তু কার্বাইডে পাকা না, পুরো ন্যাচারাল ওয়েতে এটা পাকা। এটার টেস্ট আর নর্মাল যে কার্বাইডে পাকানো আমের টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। এই যে মাঠ পেরোলেই হোসেনপুর গ্রাম, আর ছাপাটা ঠিক মানে এটা হচ্ছে চাতরা। এই জায়গাটার স্থানীয় নাম কিন্তু চাতরা। এই চাতরা গ্রামটা মোহাম্মদপুরের সঙ্গে ইনক্লুডিং। এখানে একটা সুন্দর আমবাগান আছে, চারিদিকে এত মনোরম, আর বিশেষ করে এই জায়গাটা পুরো নিস্তব্ধ, চারিদিকে কোনো আওয়াজ নেই। আর এখন যেহেতু আমের সময়, মাঝে মধ্যে না টুপটাপ করে আম পড়ার শব্দ পাচ্ছি আমি। এক্ষুনি যেমন একটা পেলাম। এখানকার ইকোনমি মধ্যে যেমন আলোচনা করতে গেলে যতটুকু আমি দেখলাম, কিছুটা চাষের জমি আছে, আম বাগান আছে, কিছু পোলট্রি ফার্ম আছে, ছোট ছোট পুকুর আছে। এখানকার লোকাল যে ইকোনমির যে মেন সোর্স, সেটা নিয়ে বলতে গেলে এইগুলোর উপরেই বেশি বেশি করে ডিপেন্ডেন্ট। ইভেন এখানকার মানুষেরা আরও বাইরে কাজে যাচ্ছেন, সেটা হচ্ছে বাইরের সোর্স। এই জায়গায় বেশ কয়েকটি প্রাচীন বট ও অশ্বত্থ গাছ আছে। এখন এই জায়গার ইতিবৃত্ত কিছুটা জেনে নেওয়া যাক। এটা আমাদের চাতরা বটতলা। এখানে আমাদের দীর্ঘ পূর্বপুরুষ থেকে আমাদের এখানে পুজো অনুষ্ঠিত হয়, মানে আমাদের বাবা তার বাবার বাবা। এটা আমাদের হচ্ছে আদি সরস্বতী থান, মানে সরস্বতী পুজো হয় এখানে। আর এটা হচ্ছে আমাদের ফাল্গুন মাসে পুজো হয়, শীতলা পুজো, মা শীতলা। মন্দিরটা এখন তৈরি হচ্ছে, আবার বর্তমানে শুরু করা। আর আপনার এখানে আমাদের চড়কটা হয়, আর ওই চড়কের ওই মন্দির ভগবান মন্দির, এটা আমাদের বহু আদি পুরনো মন্দির, শিব মন্দির। কারণ এখানে আমাদের পূর্বপুরুষের থেকেও, মানে আমাদের বাবা দাদাদের আগে থেকে ওনাদের পুজো, বহু পুরনো মন্দির। এটা শিব মন্দির। এখানে আছে মা ভগবতী, ইনিও বহু পুরনো, মানে আমাদের জন্মের আগে থেকে আমরা দেখে যাচ্ছি এরকমই। আর এটা আমাদের মনসা মন্দির, ছোট, কারণ এনাকে খুব একটা আমাদের মন্দির এখানে করা যায়নি। আর এটা হচ্ছে গিয়ে আমাদের ওই তুলসী মন্দির, মানে মনসা মন্দির হরি পুজোর সময়। আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে আদি পুরনো বৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ। এনার নিচে বাস করছেন আমাদের মা বনবিবি। এনার থান বহু পুরনো, আপনি আসলে দেখতে পাবেন এই জায়গা। এটা সবচেয়ে আদি আমাদের মন্দির, সবচেয়ে আদি মন্দির বনবিবি থান। ওনার ওপরে এই যে দেখলেন যে বিরাজমান যে অশ্বত্থ গাছ, এনার নিচে এই আমাদের হচ্ছে গিয়ে বনবিবি মন্দির, খুবই পুরনো। আর ইনি খুবই জাগ্রত, প্রচণ্ড জাগ্রত। এমনকি রাত্রেবেলা আমাদের এখানে প্রচলিত আছে বাপদাদাদের সময় যে বাঘ দেখা যেত। এখন বর্তমানে এখানে কেউ আর মানে সেইভাবে দেখতে পায় না, কিন্তু আগে এরকম মানে আগের মানে বাবা দাদারা তারা বলতো, কিন্তু বহুত পুরনো। আর আপনার পিছনেই আছে দুর্গা মন্দির। এটা আমাদের খুবই, মানে এটা দীর্ঘ কয়েক 10-20 বছর ধরে এখানে পুজো চালিত। যিনি এনেছেন তিনি মারা গেছেন, কিন্তু আমাদের এখানে পুজো খুব ধুমধামি পুজো হয়, খুব সুন্দর পুজো হয়। আর তারই পাশে আপনার দেখতে পাবেন মানে আমাদের কালী মন্দির, তারই পাশে আছে আমাদের কালী মন্দির। এখানেও পুজোর প্রচণ্ড মানে আনন্দিত পুজো হয়, এবং বহু পুরনো মন্দির। এখানে যেটা পিছনে সামনে আমাদের
ইনি আমাদের রাধা গোবিন্দ হরি মন্দির। আমাদের ফাল্গুন মাসের আপনার রামকৃষ্ণ তিথিতে আমাদের ভীষণ বড় আয়োজন, জন্মতিথি উপলক্ষ করে আমাদের পুজোটা হয়। আর প্রচণ্ড মানে আনন্দ হয়, কয়েকশো মানে কয়েক হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়। আর 5 দিন 7 দিন ধরে ব্যাপক এখানে নাম কীর্তন চলে। এটাই আমাদের বটতলার মানে ঐতিহ্য। আর এখানে ঐতিহ্য বলতে প্রচুর আমাদের এইখানে মানে আনন্দ মানুষ উপভোগ করে, এবং সন্ধ্যাবেলা বিকেলবেলা সবসময় আমাদের মানুষ থাকে। তাছাড়াও আমাদের এখানে যারা আসেন মানে এখানে কোনো সমস্যা নেই, সব ঠাকুর দেবতা একদম পারফেক্ট। এ তোমরা চকলেট খাবে? তোমার নাম কি? নাম বলতে হবে। তোমার নাম হ্যাঁ? শারমিন। তোমার নাম অর্কমন্ডল। আচ্ছা, বাহ। তোমার নাম আদিমন্ডল না আদিমন্ডল? আদিমন্ডল, বাহ। তোমার নাম কি? নাম শাহজাহান আহমেদ। আমার ক্লাস 8 পড়ি। আর পড়াশোনাও ভালো চলছে। ভালো চলছে? হুম। পড়াশোনা কেমন ভালো চলছে? কত রোল তোমার? আমার রোল 9। 9। কটা সেকশন আছে? আমাদের ওখানে একটাই সেকশন এখন বর্তমানে এই হাসিয়া বাগদিপাড়া MSK স্কুলে পড়ি। আর পরের বছর চলে যাব আমি সাতাতিয়া, ওখানে যাব। তারপরে আমার যে শিক্ষক নান্টু, উনি পড়ায় আমার সন্ধ্যাবেলা আচ্ছা, করে। মানে তুমি যে টিউশনে পড়ো, হুম। তার যার কাছে পড়ো তার নাম নান্টু, তাই তো? আচ্ছা, তো যে স্কুলটা আছে এটা পারুলিয়া মাধবপুরের স্কুল। হ্যাঁ হ্যাঁ। এই পড়াশোনার বাইরে আর কি কি করো? খেলাধুলা করি এবং বাড়ি বসে বসে কোরআন টোরান পড়ি। আগে মাদ্রাসায় পড়তাম। কোরআন টোরান বলে না? কোরআন পড়ি। আগে মাদ্রাসায় পড়তাম, এখন ছেড়ে দিয়েছি। তাই বাড়ি যখন সময় পাই তখন একটু কোরআন পড়ি। আর এমনি সময় খেলাধুলো করি। সন্ধ্যাবেলা একটু বই টই নিয়ে বসি। পড়াশুনো আমাদের দেশকে আগে নিয়ে যায়। হুম। পড়াশুনো আমাদের ছোট ছোট জিনিসকে বুঝতে শেখায়। হুম। পড়াশুনো করছি মানে এই নয় যে আমাকে শুধু একটা চাকরি পেতে হবে। পড়াশুনো করছি মানে এই নয় যে আমাকে অনেক টাকা ইনকাম করতে হবে। পড়াশুনো হচ্ছে মানুষের মনের যে পরিষ্কার পরিচ্ছন্নতা তৈরি করা, সচ্ছলতা তৈরি করা, তার চিন্তা শক্তি প্রখর করা, ছোট ছোট জিনিসকে উপলব্ধি করা, এখন দাঁড়িয়ে ভবিষ্যৎকে অনুমান করা। তো এইরকম এর মানে কিন্তু পড়াশোনা। পড়াশোনাটাকে কিন্তু সবসময় চালিয়ে যেতে হবে। আজ আমরা বড় যা হয়ে গেছি, যারা তোমরা ছোটরা, এরাই কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ। তোমাদেরকে বড় হতে হবে, দেশকে আরো আগে নিয়ে যেতে হবে।
তোমরা যত, তুই ভাবছো যে আমি একা ছোট মানুষ কি করে দেশ আগে নিয়ে যাব, তুমি বড় হবে যখন না, তুমি বুঝে যাবে তুমি যে কাজটা করবে, যে জিনিসটা করবে পড়াশোনার মধ্য দিয়ে, বা এই জিনিসটাকে সুন্দর করে সাজিয়ে তুলবে নিজের জীবনকে, ওর মধ্য দিয়ে দেশ আগে যাবে। তোমার জীবন যত সুন্দর হবে আস্তে আস্তে, তত দেশ সুন্দর হবে। দেশ কারা? দেশ আমরাই। ঠিক আছে, নিজের কাজটাকে ভালো করে করতে হবে। এখন পৌঁছালাম এই গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়। 1957 সালে তৈরি হয় স্কুলটির নাম মোহাম্মদপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এই ডকুমেন্টারি ফিল্মটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আবার দেখা হবে অন্য কোনো গ্রামে, কোনো এক অচেনা জনপদের গল্প নিয়ে। তাহলে বিদায় নিলাম বন্ধু, ভালো থেকো।